নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরোধ নিষেধ। লেখনতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৭-৭৭-এর প্রথমাংশ। হামজার গাড়ির পুরনো ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর একটি বালু টানা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে একপাশে পড়ে গেছে। ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট কমই ছিল। গাড়িটা তাই অনেক চেষ্টা করেও ব্রিজের নিচে পড়তে পারেনি। এতে উপস্থিত মৃত্যু মন খারাপ করে ফিরে গেল হামজার কাছ থেকে। কপালের ওপরে ২.৫ ইঞ্চির মতো কয়েকটা ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। তার শরীরের কোথাও কি লেগেছে তা অনুভব করার আগেই অন্ধকার তলিয়ে গেল হামজার চেতনা। অস্পষ্ট স্বরে সে একবার উচ্চারণ করে, জয়। মানুষ মৃত্যুর আগে তারা আপনজনকে দেখে। হামজার কোনো আপনজন নেই। সে তার জন্মদাতা ও গর্ভধারণকে চেনে না। তার কোনো পরিচয় নেই, শুধু তার একটা জয় আছে। সে জয়কে ডেকে উঠল শেষবার। রিমির কাছে ক্ষমা চাওয়ার কথা খেয়াল আসার আগে তার চেতনা নিভে এলো। ড্রাইভার দুটো আঙ্গুলের অর্ধেকটা কেটে পড়ে গেছে। বাম পায়ের নিচে অংশের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওভাবে মিনিট ১৫ মানুষের কল্পনা জল্পনা, আতঙ্ক ও সমবেদনার মাঝে পড়ে রইল দুটো দেহ রাস্তার উপর। ধানমন্ডিতে হামজার লোকেরা খবর পেয়ে বাবুবাজার পৌঁছতে ঘণ্টাখানেক লাগলো। ততক্ষণে হামজার কন্ডিশন ডাক্তারের ভাষায় ক্রিটিক্যাল। তাকে স্যার সলিলুজ্জামান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বেডে নেওয়ার পর শরীর থেকে চুইয়ে পড়া রক্তে বেডশিট লাল হয়ে উঠল। হাতের মুঠোয় ছিল দুটো রজনীগন্ধার গাছড়া। হামজা ফুলের গাছড়া দুটো কিনেছে আহসান মল্লিকের সামনে থেকে। সেগুলো মুচড়ে নিতে ছিন্নভিন্ন হয়ে হাতের মুঠোয় ধরা ছিল। হামজার দাড়ি গোফের মুখটা চাপটি ধরা রক্তে জর্জরিত। ঘণ্টা দুয়েক পর প্রাথমিক ড্রেসিং ও কিছুটা পর্যবেক্ষণের ভিত্তিতে ডাক্তাররা একটু চিন্তিত কণ্ঠে জানাতে চাইলেন, রোগী শরীরে যা দেখা যাচ্ছে তা আপাতত যা ঘটেছে ফেলেছে বোধহয় এই অ্যাক্সিডেন্ট। আমরা আশা করব না তা হোক, তবে হবার সম্ভাবনা প্রবল হয়ে গেছে। হামজার পাটাতনের বুঝল না এত। জয়কে কল করে এই খবর বলবে কে তা নিয়ে একটু আপত্তি সবার। জয় সহ্য করতে পারবে না এরকম খবর দেওয়াটা লজ্জারও। রাজত্ব তাদের, তবুও কেন এই ধরনের অরাজকীয় ঘটনা ঘটবে? লজ্জাজনক বটে। এর ফল ভুগতে হবে অপরপক্ষকে। বাসিরহাটের ফেরার পথে জয়ের বুকের মাঝখানটা একটা ছিদ্র ব্যথার উদ্বেগ হলো। চোখ দুটো মুঠে বাসের সিটের সাথে হেলান দিয়ে রইল। বোঝা চোখের দৃষ্টির সামনে নিরেট অন্ধকার। সে অন্ধকার জয়কে ডাকছে, বলছে তার মাঝে বিলীন হয়ে যেতে। সে ডাকে সাড়া দিয়ে সে কতক্ষণ ওভাবে দম আটকে বাসের সিটের উপর পড়েছিল জানা নেই। যখন সে চলমান জগতে ফিরল, হৃদয়যন্ত্রের স্পন্দন স্বাভাবিক মাত্রা পেল, তখন বাসের কন্ডাক্টর তাকে এক নাগারে ডাকছে। অর্থাৎ তাকে বেশ অনেকক্ষণ যাবৎ ডাকা হচ্ছিল। বাস থেকে নেমে রাস্তার হাঁটতে হাঁটতে সে একবার দম আটকে বসে পড়ল রাস্তার কিনারে মাটির ওপর। হামজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে যাবার পথে তার পায়ের গতি ম্লান হচ্ছে। একবার একটা দ্বিধার টান, আর সেই ধিক্কার পিছার মতো দংশন করলো জয়ের চিত্ত। দুই ভাগে বিভক্ত হলো, ছিঁড়ে গেল। নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির। আমি আপনাকে ভয় পাই না। জয় রাস্তার ওপর পাগলের মতো মাথায় দুই পাশে চেপে ধরে গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আচ্ছা, পাগলের মতো ছুটতে ছুটতে হামজার কাছে যেতে পারছে না। না নাকি কেন? দ্বিধার শিকলে পা বান্ধি। কোন দ্বিধা? জিনাকে যদি হামজা মেরে থাকে। জয় মনে হলো তার দেহটাকে দুই ভাগ করে ছিঁড়ে ফেলা হচ্ছে। জানত আর্তনাদে ঘুঙড়ে উঠল ফুটপাতের ওপর পড়ে। বাসের ভেতরে তো সে অজ্ঞান হয়নি, তাহলে এত দূর যাত্রা করলো, গন্তব্যে এসে বাস থামলো। তাকে ডাকা হলো, সে টের পেল না কেন? সে কোথায় ছিল? মৃত্যু এসেছিল। সে সব সময় দুটো সিট একা ভাড়া দিয়ে ওঠে, তার পাশে সিটে খালি ছিল। মৃত্যু কি এসে আজ বসেছিল তার কাঁধে কাঁধ মিলিয়ে? তাহলে সঙ্গে নিল না কেন? আর কতটা ছলনা করবে জয়ের সাথে? বাড়ির সীমানা ঢোকার আগে সে অভ্যস্ত রূপে ফেলল। জয়কে দেখে ছেলেরা ওকে ঘিরে হুটোপুটি লাগিয়ে দিল। ভাই 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 রব উঠে গেল। হামজা ভাই হাসপাতালে, কি ভয়ানক খবর! তাদের রক্তে আগুন লেগে গেছে। কার এমন দুঃসাহস? রাজত্ব তাদের, সেখানে থোড়াই না তারা কারো সামান্য নাকাচুতা করবে। আর তো স্বয়ং হামজা ভাইয়ের উপর হামলা। রক্তের উপর সেতু তৈরি করা হবে। সেতু? জয় হাসলো। এত খেপছিস কেন তোরা? কিঞ্চিত খোঁচা খাইলে পরে চাপ্পড়ের কোপ লাগলে কম বেশি জায়েজ মনে হয়।
মেলা দিন সব চুপচাপ ছিল। আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না হাত গরম করার। আক্রমণ, পাপ, প্রতিক্রিয়া বোধ, ড্রাগ নামায় আন। পিকনিক হবে আজ, ডিজে লাগা, পাড়ার লোক যাতে ঘুমাইতে না পারে আর মিউজিক ছাড়া অন্য কোনো আওয়াজ না শোনে। রাত শেষে হাওয়ার দিকে রওনা হেলো রাজধানী। জয় বাংলা। ইশারায় রতনকে একটা কিছু একান্তে ডেকে বলল, আমার ভাই বিদারা লাস্ট কবে মাংস খাইছে রে? ওই কুত্তাগুলা ভাই। কুত্তা কিরে শালা? মেহমান মেহমান। জয় এক এক খেয়ে বোতাম আলগা করে গায়ের শার্টটা খুলে ফেললো। গরম লাগছে। খালি গায়ে শুধু তার লকেরওয়ালা চেনটা বুকের ওপর পড়ে রইল। রতন খুব উত্তেজিতের সাথে জানায়, আপনাদের কথা মতো ও করে দুই তিন দিন পর পর খাইতে দিই। আজ 4 দিন বুকা শালারা। সামনে আস্ত হাড়ির বাচ্চা পাইলেও খায়া লাইব। সো স্যাড রতন, হাতির বাচ্চা না, আজ তো একটা হাতি খাওয়াবো, এই আশা ছিল আমার। তুই হতাশ করলি রে আমায়। এই জন্যই পরের জন্মে তুই বান্দর হয়ে জন্মাবি। তোর বাচ্চা হবে জবা ফুলের মতো লাল টকটকে। উফ! রতন বিভ্রান্ত হয়ে পড়ল। জয়ের ফুট একটুকু কাজে লাগার মতো তা জয় জানে না, তা রতন জানে না, কিন্তু টেনশন হচ্ছে খুব। জয় ওয়ার্কশপের অফিস রুমে ঢুকলো। দুটো ছেলেকে ডেকে নিয়ে 1000-5 টাকা ধরিয়ে বলল, প্যাকেট কয়েক মোমবাতি, চার্জার, লাইট আর খাবার নিয়ে আমার বাপের গ্যারেজে। রতন জিজ্ঞাসা করে, ভাবিরে রাইখা আইছেন ভাই? আম্মা ডাকবি আম্মা, ভাবি শব্দটা ভালো না। রতন আপত্তি করলো, ভাই ভাবি কেমনে আম্মা হয়? আপনি আমাকে ভাই, ভাইয়ের বউ ভাবি লাগে না? যে চোখ তুলে তাকায়, তাহলে আমায় এখন থেকে আম্মা ডাকবি। রতন শুকনো মুখে ঘাড় চুলকালো। জয় বলে দিল, বাড়ির বাইরে থাকবি 2 জন, 2-4টা শাবল ছোড়া হাতের কাছে রাখিস, ভেতরে ঢোকার কথা ভাবিস না। হারাম, বুঝেছিস? জয় দ্রুত ওদেরকে বিদায় দেয়। বড় ঘরে যেতে হবে তাকে, বহুত কাজ এখন। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে একটা গান ধরল সে। এক মুঠো স্বপ্ন ছেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় রঙিন, শুধু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি হারিয়ে গেলাম। কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায়। দরজা খুলে গেল হুড়মুড়িয়ে। একখানা নেভি ব্লু শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, রিমি। জয় দেখলো খুঁটে খুঁটে রিমিকে। চোখ দুটো গর্তের ভেতরে ঢুকে গেছে, কালো হয়ে দেবে গেছে। ও কি কোটর, অথচ আজ রিমির জন্য আগের সেই স্নিগ্ধ সুন্দরী কম বয়সী রিমি হবার প্রচেষ্টা। এই মেয়েটার সাথে জয়ের সম্পর্ক জটিল, ইঁদুর বিড়ালের মতো, বা আরও কিছুটা অন্যরকম। জয় কি স্নান হাসবে আজ রিমিকে দেখে? না, জয় তাদের ঠোঁটে অতিরিক্ত বেমানান। জয়কে সে খবর শোনাবে, তার আগে সে রিমিকে একটু চাঞ্চল্যপূর্ণ জ্বালাতন করবে। তাই সে খোলা শার্টখানা ঘাড়ে বিধিয়ে দাঁত বের করে বেহায়ের মতো হেসে গান দিল, ভাবি আমার জানের জান, পরাণের পরাণ, ভাবির মাইরে কিন্না দিমু সুপারি আর পান, ভাবি স্কুলে যাইব, থুকু থুকু, সরি, এক্সট্রিমলি সরি ভাবি। ভাবি কিন্তু একটু হাসল না, নিস্তেজ গলায় বলল, প্যান্ট টেনে খুলুন। জয় চমকে ওঠার ভান করে, দেখে তার প্যান্ট বিপদসীমার নিচে নেমে যাওয়ার পথে। কিন্তু কোনো ব্যাপার না, জাঙ্গিয়া আছে না। রিমকে বোঝাতে চাইছে তার স্বামী জাঙ্গিয়া জয়ের পরনে, এটার খোঁজা দিল। জয় এর প্রতিবাদী কিছু বলার আগেই রিমি সে একই রকম স্বরে বলল, এমপি সাহেব এসেছেন আপনার সাথে দেখা করতে। যদিও আপনি জঙ্গলি, অসভ্যতাকে ছড়িয়ে গেছে, তবুও জানলাম। সম্মানীয় মানুষ, ওভাবে ওনার সামনে গিয়ে না দাঁড়ালেই পারেন। জয় ভ্রুকুচকে 2 সেকেন্ড রিমিকে দেখে। হোলস্টার থেকে পিস্তল বের করে এনে ম্যাগাজিন খুলতে খুলতে রিমির কানের কাছে একটু ঝুঁকে বলল, হাঁকতে গেলে কি উঁচু করে টয়লেটে ঢোকেন? রিমি অস্বস্তিতে চোখ বুঝল। জয় ম্যাগাজিন বুলেট ভরতে ভরতে ফিসফিস করে বলে, শক্ত হয়ে দাঁড়ান, ভেতরে ঢোকার আগে আপনাকে একটা ক্যাঙ্গারু নিউজ দেবো, যেটা শোনার পর আপনি ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে থাকবেন। রেডি? রিমি নিষ্পিপ্র করায় বলল, আপনার ভাই আজ দিনাজপুরে ফিরছে না, তাই তো? জয় স্ত্রীর চোখে তাকিয়ে শুকনো হাসে, না আসছে তো না, উল্টো হাসপাতালে শুয়ে আমার আপনার অপেক্ষা করতেছে। তৈরি হন, মিটিং শেষে রওনা দেব। আপনার স্বামী খুব সেলফিশ লোক, আপনি বলে সংসার করতেছে, আমি হলে জীবনও করতাম না।
রিমি শরীরের ভর হারালো যেন, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জয় শীষ বাজাতে বাজাতে পিস্তল ফের হোলস্টারে গুছে ভেতরে ঢুকে উচ্ছ্বসিত স্বরে বলল, আহারে মামা, শান্তির বর্ষতে হোক। আপনার উপরে নিচে সবখানে আপনার সাথে সাক্ষাৎ করব বলে আজ কয়টা দিন ঘুমাই না, তার রাইতে ঘুমাই। এমপি সাহেব সহ 9 জন লোক বসে আছে বসার ঘরে সোফায়। বিভিন্ন রকম নাস্তা, শরবত ইত্যাদি পরিবেশন করা হয়েছে। জয় গিয়ে একটা সোফায় বসে পড়ল ধূপ করে, খালি গা, চেইনটা ঝুলে বুকের ওপর, রূপোর তৈরি যে অক্ষরটি ঝলঝল করছে লকেট হিসেবে। রিমি নড়বড়ে পায়ে এসে দাঁড়ায়। জয় শীতল চোখে তাকিয়ে আদেশে স্বরে বলে, ভেতরে যান। রিমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে আস্তে করে চলে যায় দ্রুত। শব্দ এখনও তার সাহস হয়নি জয় হামজার এই নজরকে অগ্রাহ্য করার। শব্দ করে দরজা আর কোনো শব্দ আসে রিমির কক্ষ থেকে। জয় কানে আঙ্গুল দিয়ে গা মেলে বসে হাসল। সব ঠিকঠাক মামা। সেই মুহূর্তে কোয়েল কোত্থেকে যেন দৌড়ে এসে খামচে তুলল জয়কে, ছুপিয়ে উঠল। কোথায় থাকো, কোথায় থাকো তুমি? আমি দেখি না কেন তোমাকে? আমার চকলেট কে এনে দেবে? বাবা তো আতলে না চকলেট নিয়ে, এবার আতলে আমি দেখাই করবো না। মামা আছেও না কয়দিন, আমি কি খাবো? কাছে কাছে খেলবা? এখানে কিন্তু আমি আর থাকবো না। জয় খামচি খেয়েও হাসছিল বলে কামড় দিল হাতের কয়েক জায়গায়। তবু বেয়াদব জয়ের হাসি থামছে না দেখে বড় হাতিয়ার ব্যবহার করলো, থুতু ছিটালো জয়ের গায়ে। তুপ, হাসবি না শয়তান জয়, চুপ কল, শোনা আমার কথা। 2-1 ফোঁটা থুতু পড়লো জয়ের গায়ে। জয় গাল চেপে ধরে তার কিরমিরিয়ে উঠে টেনে তুলে উড়ুর উপর বসালো। হেসে 2 হাত বাঁধনে জড়িয়ে নিল। তখনও কোয়েলের দুর্বল আক্রমণ চলছে তার শরীরে। একসময় কোয়েলের ক্লান্ত হয়ে ওর কোলেই পড়ে শুয়ে পড়ল, গলা জড়িয়ে চেপে ধরল জয়কে। ঘাড়ে 2-1টা ছোট ছোট কামড় বসায়। জয় পিঠে হাত বোলায়, আবার ঝুঁটি নেড়ে জ্বালাতন করে। এমপি সাহেব প্রসঙ্গে এলেন। নিখুঁত চতুরতার সঙ্গে বললেন, কামরুলকে মেরে দিলা? ওই বউ বাচ্চা 2 বেলা এসে কেঁদে কেটে যাচ্ছে আমার কাছে, কি করলা কও তো? জয় শুধু হেসে মেঝের দিকে চেয়ে আছে। এমপি শুনতে চাইছেন জয় তার স্ত্রীকে বাঁচাতে তার সামনে নিজ খুনের দায় নেবে। তখন তিনি বলবেন, বাপি রবিল কিন্তু এখনও জীবিত, কি হয়েছে সব জানেন তিনি। জয় সুযোগ দেবার আগেই লোক নয়, সে কিছু বলবে না, শুধু হাসলো। এমপি জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল এমন? একটা তাজা প্রাণ, এমনি পার্টি চলে? কামরুলে মারছিস কেন তুই? বাপের রবিউল কয় নাই? ওদেরকে ছাড়লামি যাতে সবটা আপনারে কইতে পারে ভালো মতো। এমপি সাহেব জয়ের ছাত্রেলপনার ক্রুদ্ধ নজরে দেখলেন একবার ওকে। নাটকীয়তা থেকে বেরিয়ে চারপাশে নজর বোলাতে বোলাতে ঠোঁটে একটু অন্যরকম হাসি টেনে বললেন, তোর ঘর বাড়ি অনেক প্রশংসা করেছে ওরা, তারই দেখতে বাড়ি বয়ে আসা। কই সে? খুব দুঃসাহসী শুনেছি। জয় কোয়েলের রুচি হাত দুটোর সাথে খেলতে খেলতে নিঃস্বপ্রভ হাসে। বাড়ির বউকে এভাবে দেখতে চাওয়ার ঠিক না মামা, ব্যাপারটা ভালো না। এমপি সাহেব ঝুঁকে বসে, নিজের গলায় বলে, খারাপ কিছু কি করেছে এখনো? একবার দেখতে চাইছি। মামা বইলা ডাকছে, মামা বউ দেখাবি না? না মামা, আর বললেন না কথাটা, এসব কথা বারবার উচ্চারণ করা ঠিক না। এমপি সাহেব হো হো করে হাসলেন। দোহা কি কয় এই চ্যাংরা, তুই বুঝোস না আমি তোরে কত ভালোবাসি, নইলে এমনি আইসে ছোট্ট চ্যাংরা মতো আবদার করতাম। আর আমি জানি তুই আমরা ভালোবাসিস। ভালোবাসায় মানুষ জান কোরবানি দেয় রে জয়, ভালোবাসায় জান কোরবানি দেয় মামা। তুমি কার কোরবানি নিবা? জান কোরবানি দেওয়ার নিয়ম ভালোবাসায়। আর তো বউ ভালোবাসায় জান কোরবানি দেয়, বউ দেয় না। ওরে ওরে, রাজধানী জুয়ারে জয় জুয়া, সব কিছু বাজি ধরতে হয়। আইস তোর বউ দিবি না? আমি আমার চ্যাংরা গোড় কি বুঝামু? ওরা তোর বউরে চায়। যে বসা থেকে একটু উবু হয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে শব্দ করে মুসে চেপে ধরে রিলোড করে বলল, কোন ভাঙাচুরা চায় কত দেহি? কার মরণের চুলকানি উঠছে মামা? কয়জনেরা মারবি তুই? বউ কয়জন চায়? হেসে মাথা দোলালেন এমপি। জয়ের রাজনৈতিক সবচাইতে বড় নীতি হলো গিয়া
গিয়া হবে না, এটা বলতে জুয়া হবে। দুনিয়ার সব জাহান্নামের যাক, তবু দলের সাথে বেইমানি করা চলবে না। রাজনৈতিক সবচাইতে বড় নীতি হলো নীতির খেলাপি। জয় দলের এক চ্যাংড়া মেরেছে, তুই জয় না হলে কি হইতরে ক আব্বা? তোর একবারই এতক্ষণ খাড়া হয়ে থাকতো এমনে, তুই জিন্দা থাকতি। অথচ আমি তোর সাথে দেখা করতে আইছি, আলোচনা কইরা কি হয় করা দেখা যাব। জয় ঠোঁট বাঁকিয়ে হাসে। আমাকে আপনার দরকার মামা, আপনি জানেন আমি কি, কিন্তু আমার আপনাকে দরকার নেই। অবশ্য কথা আলাদা, যদি কামরুল আমার চাইতে বেশি। না না না, ও কথা মুখে আনিস না আব্বা, তুই আমার। আপনিও আর মুখে আইনেন না আপনার ওই কথা। এমপি সাহেব মুচকি হাসলেন। তিনি কি জানতেন না জয়ের সাথে আলাপ করে কি হবে? সব জানা তার। তিনি মাথা দুলিয়ে হেসে জয়ের কাজ চাপড়ে সাব্বাসী জানিয়ে বললেন, আমার বাক্যের বাচ্চা তুই জয়, আমার ছেলে তুই, তোর কথাই রইল। যা, তুই যখন চাস না আমি বৌমারে কোনো দিন দেখতেও চাইব না, কিন্তু এখন যা বলবো তা যে তোরে করতে হবে আব্বা। জয় হ্যাঁ না কিছু বললো না। কোয়েল বোধহয় ঘুমিয়ে পড়বে অল্পক্ষণের মধ্যে। সে পরম স্নেহে কোলের পিঠে হাত বোলাতে বোলাতে লাগলো। দুটো চমে খেলো। এমপি সাহেব সুধান, কই থেকে আইতেছিস? এক কাস্টমারে বাড়ি গেছিলাম মাল পৌঁছাইতে। কোন দিক দিয়ে বাড়ি ঢুকলি? ডান দিক। এমপি সাহেব হাসলেন। মাম্মি তোর শ্বশুরবাড়ির লোক খাড়াই আছে। জয় চোখ তুলে তাকায়, হেসে ফেলে নিঃশব্দে। ওদের সাথে যাইতে হবে তোর। যে সামান্য শব্দ করে হেসে উঠল। এমপি সাহেব একটু সিরিয়াস হলেন। না জয়, যাওয়া লাগবো, রেপুটেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এখন এ পুলিশ চলে আসছে? দিনকাল এত ভালো চলে আইসে, এক রাইতে ইনসাফ প্রতিষ্ঠা পাইয়ে গেছে দেখাচ্ছে। একবার আমার মতো পাপির কি তাহলে রোজ গোয়া মারা যাবে মাম্মা? তোর বিশ্বাস আমি তোর এক কামড়ের খুনে জেলে যাইতে দেব? তাও তো খুন তুই করসি নাই। জয় ভ্রুচায়। এমপি বলেন, তোর নামে এফআইআর হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। তারা দূরে দাঁড় করায় রাখছেন কেন? ছি, আমার আত্মীয় তারা, আমার বাড়ির কাছে এসে এভাবে বিনা আপ্যায়নে ফিরে যাবে? হ্যাঁ হ্যাঁ রতন, কাউসাও, আমার মেহমান আইছে, ভেতরে রাখো। ওরা আজ ফিরবে না জয়, তোকে সাথে নিয়ে যাবে। শোন আমার কথা, একটু মাথা ঠান্ডা কর। জয় শান্ত চিত্তে মাথা দোলায়। ওদেরকে আসতে বলেন ভেতরে, চা নাস্তা করুক, পাটোয়ার বাড়ি ওদের নিজেরই বাড়ি। দুপাশে মাথা নাড়লেন এমপি। এক রাত হলেও সেলের ভেতরে থাকা লাগবে তোর। তোর মনে হয় আমি তোরে বেশি দিন ভেতরে থাকতে দেব? অন্তত একটা ফটো তোলা অবধি ভেতরে যাওয়া লাগবে। এক সেকেন্ডও না। আমি রাজধানী যাব, বড় সাহেব হাসপাতালে, অলরেডি ঘন্টা 6 ওভার। এমপি একটু হাসলেন। আমি অপেক্ষা করতেছিলাম সংবাদটা তুই কখন দিবি আমারে। দিবি কি না? জয় সে সব অগ্রাহ্য করে রিমিকে ডাকলো। ভাবি, আপনি রেডি? মামা আমি বড় ঘরে যাব, গেলে চলেন, মিনিট 20 কাজ আছে। এখন না জয়, আগে ঘুরে আয়, তারপর সেসব তো তোরই করা লাগবে। এখন আর পাপের বোঝায় নতুন ভার চাপাস না। জয় উঠে দাঁড়ালো। এমপি সাহেব হাত চেপে ধরে বসান। শোন, রেপুটেশন নষ্ট করে তুই শেষ। জোর করে তুই পাবলিককে হাতের আন্ডারে রাখতে পারবি ঠিকই, তবে বেশি দিন না। জনগণের ভেতরে বিদ্রোহের পোকা বেশি থাকে। রেপুটেশন ইজ দ্য পিলার অফ পলিটিক্স। আমার রেপুটেশন নষ্ট হওয়ার চান্স নেই মামা, কারণ জয় আমিরের রেপুটেশন কোনোদিন ক্লিন ছিলই না। আপনি কইতে চাইতেছেন আমি সেলের পিছনে দাঁড়াবো, সারা সম্বন্ধীরা দাঁত বাইর করে আমার ফটো তুলবে, তা কাল সকালে নিউজ ফ্রন্ট পেজে দেবে দিনাজপুরে একজন বিশিষ্ট ছাত্র সভাপতি ভোগা মারা খাইছে। মামা, পাগলা হওয়া যাবে না, পাগলা হলেই সমস্যা। কারা তো সাহস, আমি না চাইলে কেউ তোর ছবি ছাপাবে না, কোনো সিসি চ্যানেলে, কোনো টিভি চ্যানেলও চলবে না। চলেন বড় ঘরে যাই, ঘুরে আসে একবার, ওসব প্যাচাল বাদ। খুব বেশি দরকার পড়লে সরাসরি ক্রস ফায়ারে বইলেন। বন্দি তো আমার পোষায় না, হোক সে এক রাত অথবা 1 সেকেন্ড। তুই জানিস কি হয়েছে? তুই যতটা ভাবতেছিস তত থেকেও অনেক সহজ ব্যাপার না। বিদ্রোহী দলের একজন সিআইডি অফিসার তোমার পেছনে পড়া খাইছে। ভাব এবার তেরামি করলে থাপ্পড় মারবো একটা কান বরাবর। সে কে? একবার দেখা হলো না তো? একটা কোলাকুলি তো অন্তত করা দরকার। বাহাদুর অফিসার আমার হেফাজতে আছে, আমি কতক্ষণ ঠেকাবো তাকে? তুই রেসেন্ট 9টা মার্ডার।
কেসের সাসপেন্ড আর কয়েকটা প্রমাণ সিআইডির হাতে। পাগলামি তুই করতেছিস। আচ্ছা, জেলে দেওয়া খারাপ কিছু না। বড় সাহেবকে দিয়ে দিনাজপুরে ফিরি, তারপর 2 দিন বনভোজন করে আসবো শ্বশুরবাড়ি। কোনো সমস্যা নেই। জয়, কথা বেশি বলা ভালো না। তোর দলের এক চ্যাংড়া, কি জানি নাম, ওইটা তো পুলিশ কাস্টাডিতে। কবির, আজ রাইতে যাবি। কাল সন্ধ্যা হইতে না হইতেই 24 ঘন্টার আগে তুই সহ সেও খালাস। তারপর বড় ঘর সাফ করাও লাগবে। তোরে জেলে রাখলে আমার চলবে? জয় চুপচাপ কোয়েলকে নিয়ে উঠে গিয়ে তুলির রুমের বিছানায় শুয়ে দিয়ে এলো। রিমি দরজায় নক করে রিমি দরজা খুলতে দেরি করে। সে অপেক্ষা না করে নিচের রুমে ঢোকে। আলমারি খুলে তার ও হামজার রুমের দুটো আলমারি, দুটো কাস্টমাইজ সিস্টেমের। নিচের দিকে লকারের দিকে আলাদা আরেকটা সেকশন আছে। সেখানে অস্ত্র রাখার হোল্ডার ছাড়াও আরেকটা ইন্টারেস্টিং ইন্টেরিয়ার রয়েছে। সেখানে খুব আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম একটা জিনিস রাখা আছে, একটা সাদা গোলাপি রঙা ওড়না। সেটাও আগে বের করে কাঁধে ঝুলিয়ে নিল। এরপর লকার খুলে 3 ব্যান্ডেল টাকা বের করলো, লাখ 10 হবে। তার রুমে এতটুকুই আছে। তারপর নতুন একটা সিগারেট প্যাকেট, দুটো ছোট ছোট ছেঁড়া ইত্যাদি ভার করে সরঞ্জামগুলো নিল। শেষে একটা নতুন শার্ট গায়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির চোখ মুখ বদলে গেছে। এমনিতেই প্রাণ নেই, এখন প্রেতাত্মার মতো নিথর লাগছে। জয় একটু টুকরো শুকনো হেসে বলল, ঘরে মাল আছে কত? রিমি আলমারি খুলে দিয়ে সরে দাঁড়ায়। জয় আরও কয়েক বান্ডিল সেখান থেকে নেয়। রিমি বলল, তুলিকে সাথে নিয়ে যাবেন আপনি? রিমি আতকে ওঠে, আপনি সাথে যাবেন না? জয় হেসে ফেলল, বাপরে, এমন ভাব করছেন যেন আমার সঙ্গে আপনার জোন খুব বিপজ্জনক, আরামদায়ক। বলবেন না ভাবি, দেবর হিসাবে আপনি দুঃসময়ের লোক, আমাদের বনিবনা ভালো না। রিমি ব্যাকুল স্বরে বলে, রসিকতা করবেন না, গা জ্বলে আমার। আপনি সাথেই যাবেন? কি বাণিজ্য পড়ে গেছে এমন? আপনি এখনই যাবেন? না, আমি পরে আসব। আপনারা যাবেন, আমি ব্যবস্থা করে দিয়েই মরব। এইটাই তো ডিউটি জয়ের। রিমির কি গলা ভেঙে এলো। সে কেমন করে যেন জয়ের কাছে নিজেকে ঠেলে দিল। আজ আপনার কতটা দেরি হবে? বেশি তো দেরি হলে আমি অপেক্ষা করব। কার সাথে যাব আমরা, আপনি ছাড়া? আমি চিরকাল থাকবো না আপনাদের সবাইকে টেনে নিয়ে বেড়ানোর জন্য। আমি ছাড়া চলতে শেখেন, উপকার আপনাদের। কোনো সমস্যা হবে না, বিশ্বস্ত লোক নিয়ে যাবেন। আকুতির মতো শোনালো রিমির স্বর। তার গলা থরথর করে কাঁপে। আপনার ভাই আমাকে না দেখলে আরও অসুস্থ হয়ে যাবে। আপনি চলুন, আপনাকে দেখতে চাই সে। জয় অদ্ভুত হেসে বেরিয়ে যায়। রিমির কেমন একটা অস্থির লাগলো। রিমি হু হু করে কেঁদে উঠলো আবার। জয়কে তার চিৎকার করে ডাকতে ইচ্ছে করছে। বিয়ের পর সবচেয়ে বেশি লড়াই সে এই লোকটার সাথেই করেছে। সেই লোকটা তার দ্বিতীয় ভরসাস্থল। তার স্বামীর হাসপাতালে জানা নেই কি হলো, কি হাল তার। রিমি এই চলতি পথে কি করে নিজেকে সামলাবে যদি জয়ামিরের সাথে না থাকে, ধমকে চুপ না করায়? কিন্তু জয়ের হাতে সময় নেই। তাকে প্রস্তুত দেখে এমপি সাহেব বড় প্রশস্ত হলেন। তার এক ইশারায় মিনিট 10 মধ্যে বৃষ্টির মতো ঝমঝমিয়ে আইন কর্মকর্তারা এসে ভরে গেল পাটোয়ারের বাড়ির ড্রয়িং রুমে। ওরা কোথায় ছিল এরকম জটলা বেঁধে? সে এতটাই আনমনে ভাঙ্গা চিত্রে গোরহাট থেকে ফিরেছে। তার চতুর চোখ দুটো নিমজ্জিত ছিল তখন অন্য জগতে। এমনকি তার ছেলেরাও কিছু টের পায়নি। জয় কিছু বোঝে, একটু দ্বিধায় পড়ে, তারপর মাথা ঝুঁকিয়ে হাসে। একজন হাতে হাত করা পড়াতে লাগলো, আরেকজন তল্লাশি শুরু করলো। পিস্তল ছোড়াসহ বেশ কিছু অস্ত্র এক নিমেষে বেরিয়ে এলো। জয় সিগারেটের প্যাকেটটা নিতে দিল না। এমপি সাহেব কপাল টিপলেন। একটু ভয়টারও নেই কোথাও। জয় তার কাছে এক রত্ন বই কি। তবু টাকাওয়ালা কর্মকর্তারা অবাক হলো। জয় বলতো, এগুলো সাথে নেন, আপনাদের জন্যই। তোফা তোফা, পকেট গরম তো মন গরম। ঠিক না স্যার? ইন্সপেক্টর কটমট করে তাকালেন এমপির দিকে। এমপি চোখের ইশারায় থামান। রিমি ও তুলি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিমির অন্তর এখনো ওই বাড়ির কাউকে পুলিশের হাতে দেখতে যায়নি। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার স্বামী কি দুর্বল হয়ে পড়েছে? কি থেকে কি হচ্ছে, কি হতে চলেছে? রহস্যময় লাগে তার কাছে, সাথে ভয়াবহ। ছেলেরা বাকির হয়ে চেয়ে রইল, হাত কিরমির করছে কেউ কেউ। জয় ওদের পিঠ চাপে বলল, বড়ভাবে আম্মা আর আপাকে পুরান ঢাকায় নিয়ে যায়। আমি আসছি মামা, একটা গাড়ি দেন ওদেরকে। এমপি বাধ্য ছেলের মতো তীব্র বেগে মাথা নাড়ে। ওসব চিন্তা তোর কেন? এসব আমার জিম্মা।
পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসি আজকে, ধন্যবাদ।